আমরা অনলাইনে যা কিছুই করি, ধরুন একটা ক্লিক, একটা সার্চ বা কিছু কেনা, সবকিছুর পেছনেই কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। আজ আমরা ঠিক সেই লুকানো ইঞ্জিনটা নিয়েই কথা বলবো, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। চলুন দেখি কিভাবে এই প্রযুক্তিটা আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে এত সুন্দরভাবে গুছিয়ে রাখে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ইন্টারনেট কিভাবে সবকিছু মনে রাখে? মানে আপনার প্রোফাইল, বন্ধুদের লিস্ট, এমনকি শপিং কার্টে কি রেখেছেন, সবকিছু এত পারফেক্টলি কিভাবে মনে রাখে? এই সবকিছুর উত্তর কিন্তু লুকিয়ে আছে ডেটাবেসের মধ্যে। চলুন আজ সেই রহস্যটা একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, এখন তো ডেটাবেস আছে, কিন্তু ভাবুন তো, যখন এসব ছিল না তখন কি অবস্থা ছিল? তথ্য ম্যানেজ করাটা ছিল বিরাট একটা ঝামেলার কাজ। চলুন সেই সময়ের ডেটা বিশৃঙ্খলার সমস্যাগুলো একটু দেখি। ধরুন নিজের কম্পিউটারেই জরুরি একটা ফাইল খুঁজছেন, শত শত ফোল্ডারের ভিড়ে মাঝে মাঝে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাই না? এবার ভাবুন তো, একটা বিশাল কোম্পানির জন্য ব্যাপারটা কতটা কঠিন ছিল, যখন তাদের কাছে আজকের মতো এত আধুনিক সিস্টেম ছিল না। তো আগের ফাইল সিস্টেমে সবচেয়ে বড় সমস্যা ছিল ডেটা রিডান্ডেন্সি, মানে একই তথ্যের অনেকগুলো কপি তৈরি হয়ে যেত। ভাবুন, এক জায়গায় তথ্য আপডেট করা হলো, কিন্তু অন্য কপিতে সেটা পুরনোই রয়ে গেল। কি একটা গণ্ডগোল, তাই না? এতে ডেটার কোনো ঠিক ঠিকানা থাকত না, আর অনেকে মিলে একসাথে কাজ করা, সেটা তো প্রায় অসম্ভবই ছিল। এই যে এত সমস্যা, এত বিশৃঙ্খলা, এর সমাধান হিসেবেই এলো ডেটাবেস আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ডিবিএমএস। আর এটা ছিল তথ্য ব্যবস্থাপনার দুনিয়ায় একটা বিরাট বিপ্লবের মতো। আচ্ছা, ডেটাবেস আর ডিবিএমএস এর মধ্যে পার্থক্যটা কি? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা লাইব্রেরির কথা চিন্তা করা। ধরুন ডেটাবেস হলো লাইব্রেরির সব বই, মানে পুরো কালেকশনটা, আর ডিবিএমএস হলো সেই লাইব্রেরিয়ান যিনি একদম ঠিকঠাক জানেন কোন বইটা কোন র্যাকে আছে আর কিভাবে সেটা এক মুহূর্তে খুঁজে বের করতে হবে। সো দুটো কিন্তু এক জিনিস না, কিন্তু একজন আরেকজনকে ছাড়া অচল। তার মানে মূল কথাটা হলো, ডেটাবেস কিন্তু শুধু এক গাদা তথ্যের স্তূপ না, এটা হলো একটা গোছানো সংগ্রহ, যেখানে ডেটাগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত। আর ডিবিএমএস হলো সেই সফটওয়্যারটা, আমাদের গল্পের সেই লাইব্রেরিয়ান যে পুরো ডেটাবেসটাকে ম্যানেজ করে। এর আসল কাজই হলো ডেটা ম্যানেজমেন্টকে সহজ, ফাস্ট আর ভরসাযোগ্য করে তোলা। তাহলে এই ডিবিএমএস ঠিক কি সমস্যার সমাধান করে? এর সুবিধাগুলোকে আমরা বলতে পারি এর সুপার পাওয়ার। এগুলো আগের ফাইল সিস্টেমের সব দুর্বলতাকে এক ধাক্কায় দূর করে দেয়। একটা ডিবিএমএসের কিন্তু অনেকগুলো সুপার পাওয়ার আছে, যেমন ডেটা ডুপ্লিকেট কপি বানানো বন্ধ করা, ডেটা শেয়ার করা, সিকিউরিটি ঠিক রাখা, আবার নিজে থেকেই ব্যাকআপ নেওয়া, এরকম আরও অনেক কিছু। চলুন এর কয়েকটা মেইন সুপার পাওয়ার নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলা যাক। এর প্রথম আর সবচেয়ে দরকারি সুপার পাওয়ার হল ডেটা রিডান্ডেন্সি কন্ট্রোল করা, মানে একটা তথ্য ডেটাবেসে শুধু একবারই রাখা হয়। ভাবুন তো, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলেন, ডিবিএমএস এটা নিশ্চিত করে যে সব জায়গায় যেন ওই নতুন ছবিটাই দেখা যায়। এতে তথ্যের মধ্যে কোনো গড়বড় হয় না, একটা সামঞ্জস্য থাকে। এর আরেকটা দারুণ পাওয়ার হলো ডেটা শেয়ারিং আর কনকারেন্সি কন্ট্রোল। মানে কি? মানে হলো ডিবিএমএস এটা দেখে যে অনেকজন ইউজার যেন একই সময় ডেটা অ্যাক্সেস করতে পারে, কিন্তু কেউ যেন কারো কাজে বাধা না দেয়। একবার ভাবুন, একই সাথে হাজার হাজার মানুষ একটা ওয়েবসাইটে লগ ইন করছে। এই জাদুটা সম্ভব হয় শুধু এই সুপার পাওয়ারটার জন্যই। দেখুন, যে কোনো সিস্টেম তো ক্র্যাশ করতেই পারে, তাই না? ডিবিএমএসের একটা অসাধারণ সুপার পাওয়ার হলো অটোমেটিক ব্যাকআপ আর রিকভারি। মানে এটা নিয়মিত ডেটার ব্যাকআপ নিয়ে রাখে, আর কোনো সমস্যা হলে খুব সহজে সিস্টেমটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। পুরনো ফাইল সিস্টেমে এই কাজটা করতে গেলে যে কী পরিমাণ সময় আর কষ্ট হতো, ভাবা যায় না। এখন প্রশ্ন হলো, ডিবিএমএস এত সব কাজ এত সহজে করে কিভাবে? এর পেছনের আসল ম্যাজিকটা হলো ডেটা অ্যাবস্ট্রাকশন। চলুন দেখি এই ব্যাপারটা কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, ডেটা অ্যাবস্ট্রাকশন মানে হলো ইউজারকে শুধু ততটুকুই দেখানো যতটুকু তার দরকার। ডেটা যে হার্ড ডিস্কে কিভাবে বিট আর বাইট হিসাবে স্টোর করা আছে, সেই সব জটিল হিসাব নিকাশ ইউজারের জানার কোনো দরকারই নেই। এই পুরো ব্যাপারটা আসলে 3টা লেভেলে কাজ করে। একদম ওপরে আছে ভিউ লেভেল, মানে আমরা ওয়েবসাইটে যা দেখি, যেমন একটা প্রোডাক্টের লিস্ট। এর ঠিক নিচে আছে লজিক্যাল লেভেল, যেটা বলে দেয় যে প্রোডাক্ট, কাস্টমার আর অর্ডারের তথ্যগুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। আর একদম শেষে সবার নিচে থাকে ফিজিক্যাল লেভেল, যেখানে এই সব ডেটা সার্ভারে আসলে কিভাবে স্টোর করা আছে সেই ডিটেলসটা থাকে।
তো এই 3টা লেয়ারের মূল উদ্দেশ্যই হল ভেতরের জটিলতাটাকে আড়াল করা। প্রত্যেকটা লেয়ার তার নিচের লেয়ারের কঠিন ব্যাপারগুলো লুকিয়ে রাখে, আর এ কারণেই পুরো সিস্টেমটা ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। আর এই লেয়ারগুলো আলাদা থাকার কারণে আমরা একটা দারুণ সুবিধা পাই, যেটাকে বলে ডেটা ইন্ডিপেন্ডেন্স। এর মানে কি? ধরুন আমরা ফিজিক্যাল লেভেলে কোনো চেঞ্জ করলাম, যেমন সার্ভারটা বদলে ফেললাম, বা লজিক্যাল লেভেলে একটা টেবিলে নতুন কলাম যোগ করলাম। এতে কিন্তু ইউজারের অ্যাপ্লিকেশনে কোনো প্রভাবই পড়বে না। এই জিনিসটা সিস্টেমটাকে অনেক বেশি ফ্লেক্সিবল করে তোলে। আচ্ছা, যে কোনো ডেটাবেস বানানোর আগে কিন্তু সেটার একটা নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করে নিতে হয়। এই পরিকল্পনাটাকেই বলা হয় ডেটা মডেল। চলুন আমাদের আলোচনার একদম শেষ দিকে এসে এই বিষয়টা একটু জেনে নিই। ব্যাপারটা অনেকটা একটা বাড়ি বানানোর মতো। বাড়ি বানানোর আগে যেমন আর্কিটেকচারাল প্ল্যান দরকার হয়, ঠিক তেমনি একটা ডেটাবেস বানানোর আগে একটা ডেটা মডেল দরকার। এটাই ঠিক করে দেয় যে ডেটাবেসটা দেখতে কেমন হবে আর কিভাবে কাজ করবে। তো আমরা দেখলাম কিভাবে ডিবিএমএস পর্দার আড়ালে থেকে আমাদের পুরো ডিজিটাল জীবনটাকে সচল রাখছে। এটা ডেটার জগাখিচুড়ি অবস্থাকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে। কিন্তু প্রযুক্তি তো থামছে না, ডেটার পরিমাণও প্রতিদিন বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, এই বিপুল তথ্যকে গুছিয়ে রাখার জন্য এর পরের বড় আবিষ্কারটা কি হতে পারে? বেশ ভাবনার বিষয়, তাই না?